তোমাদের সামনে পিজিপি 2 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো পিজিপির ফার্স্ট ক্লাসটা আশা করি তোমরা ভালো মতনই বুঝতে পেরেছো। এখন সেকেন্ড ক্লাস করব। সেকেন্ড ক্লাসে ভিডিওটা আশা করছি অনেকটা বড়ই হবে এবং কিছু কিছু সেকশন নিয়ে আমরা আলোচনা করব। তারপর পিজিপির গোটা অঙ্ক কিভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো একটা দুটো অঙ্ক এই ভিডিওতে। আচ্ছা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, সেকশন 40A, ঠিক আছে, সাবসেকশন 3। তাহলে সেকশন 40A সাবসেকশন 3 তে কি বলেছে? বলছে পেমেন্ট এক্সিডিং ₹10,000 or 35,000 ইন ক্যাশ, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করি। বলছে এনি এক্সপেন্ডিচার ইন রেসপেক্ট অফ হুইচ পেমেন্ট হ্যাজ বিন মেড ইন এক্সেস অফ ₹10,000 ইন আ ডে, যদি হয় তাহলে যত টাকা খরচ করা হবে, অর্থাৎ 10,000 টাকার বেশি যদি খরচ করা হয় তাহলে পুরোটাই ডিসঅ্যালাউ হবে। দেখো ব্যাপারটা একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করো। বলছে এসএসসি যদি কোনো পার্সনকে একসাথে একদিনে, ঠিক আছে, 10,000 টাকার বেশি পরিমাণ, ঠিক আছে, 10,000 টাকার বেশি যদি পেমেন্ট করে, ঠিক আছে, এবং সেই পেমেন্টটা কিসে হবে? 10,000 টাকা যে বেশি পেমেন্ট করে সেটা ক্যাশে যদি পেমেন্ট করে, ঠিক আছে, তাহলে একটা টাকাও ডিডাকশন পাবে না, একটা টাকাও ডিডাকশন পাবে না। 10,000 টাকার বেশি যত টাকা পেমেন্ট করবে, ধরো আজকে ধরো আমি মিস্টার রামকে 15,000 টাকা পেমেন্ট করলাম। কত টাকা পেমেন্ট করলাম? মিস্টার রামকে 15,000 টাকা। তাহলে আমি কোনো রকমের ডিডাকশন পাবো না, পুরো টাকাটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে, এটাই বলেছে। তাই বলছে এনি এক্সপেন্ডিচার ইন রেসপেক্ট অফ হুইচ পেমেন্ট হ্যাজ বিন মেড ইন এক্সেস অফ ₹10,000 ইন আ ডে, মানে একই দিনে এসএসসি যদি একই দিনে একসাথে কোনো পার্সনকে 10,000 টাকার বেশি পেমেন্ট করে, ঠিক আছে, 10,000 টাকার বেশি যদি পেমেন্ট করে তাহলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে। এটা কে বলছে? আন্ডার সেকশন 40A সাবসেকশন 3, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন হলো, স্যার আমরা কি তাহলে কাউকে একদিনে একসাথে 10,000 টাকার বেশি পেমেন্ট করতে পারবো না? হ্যাঁ পারবে। তার জন্য তোমাদের অন্য একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেই পেমেন্টটা তোমরা ক্যাশে করতে পারবে না। সেটা করার জন্য তোমাদের কিসে যেতে হবে? অ্যাকাউন্ট পেই চেক, অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে করতে হবে, অ্যাকাউন্ট পেই ব্যাংক ড্রাফট, ঠিক আছে, এছাড়াও ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম থ্রু আ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, যেটা বলে এনইএফটি। এছাড়াও বর্তমানে আরো কিছু এসছে, যেমন তোমরা কেউ পেটিএম এর মাধ্যমে টাকা দিতে পারো, ফোন পে, গুগল পে, অ্যামাজন পে, এরকম বিভিন্ন অনলাইন সিস্টেমের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এবার দেখো এসএসসি যদি মনে করে যে তার কাছে যেই পার্সেন্টটা টাকা পাবে তাকে যদি টাকা দিতে চায়, সে কিছু টাকা ক্যাশে দিতে পারে, আবার কিছু টাকা চেকের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে। চেকের ক্ষেত্রে কোনো লিমিট বাঁধেনি, কিন্তু ক্যাশের ক্ষেত্রে বলছে ক্যাশের মাধ্যমে তুমি যত টাকাই দাও না কেন সেটা যেন 10,000 টাকার বেশি না হয়, ঠিক আছে। 10,000 টাকা যদি বেশি হয়ে যায় তাহলে যত টাকা তুমি ক্যাশে পেমেন্ট করবে সেই টাকাটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, এটা বলে দিচ্ছি, এটা পরিষ্কার ভাবে এই সেকশনে বলা আছে, ঠিক আছে। আচ্ছা ধরো এসএসসির কাছে কোনো পার্সন ধরো 1,00,000 টাকা পায়, ঠিক আছে, 1,00,000 টাকা পায়। এবার এসএসসি কি চেষ্টা করতে পারে? ও 3-4টে বিলের মাধ্যমে সেই টাকা দিতে পারে, কিন্তু এটা মাথায় রাখবে ক্যাশের মাধ্যমে একদিনে একদিনে ওই পার্সন, ধরো এসএসসির কাছে মিস্টার রাম 1,00,000 টাকা পাবে। এবার ধরো রাম ওকে 10টা বিলের মাধ্যমে ধরো 10,000 10,000 10,000 করে দিচ্ছে, 10টা বিলের মাধ্যমে 1,00,000 টাকা দিচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার এখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে তুমি একই দিনে একটা পার্সনকে, ঠিক আছে, 10,000 টাকার বেশি যদি ক্যাশ দাও তাহলে সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক এই নিয়ে এই রিলেটেড কিছু একটা অঙ্ক দেখে নাও, তোমরা তাহলে জিনিসটা ভালো করে বুঝে যাবে। আচ্ছা এর একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা ভালো করে বুঝে নাও। ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে বলে দিয়েছে 10,000 টাকার রুলটা চেঞ্জ করে ওটা হয়ে গেছে 35,000 টাকা। ট্রান্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে 35,000 টাকা, ঠিক আছে। তো ট্রান্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে একদিনে তুমি 35,000 টাকা ক্যাশ পেমেন্ট করতে পারো, কিন্তু 35,000 টাকার বেশি যদি ক্যাশ পেমেন্ট করা হয়, ঠিক আছে, তো 35,000 টাকার বেশি যদি ক্যাশ পেমেন্ট করা হয় তাহলে সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। দেখো এই যে 23 নম্বর অঙ্কটা করাবো, এখন যে থিওরিটা বোঝানো সেই রিলেটেড অঙ্ক কি বলছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ডিসঅ্যালাউন্স অ্যাজ পার সেকশন 40A সাবসেকশন 3। কি বলছে? এক্স কোম্পানি পে স্যালারি টু এ বি সি, মানে এক্স মানে একটা কোম্পানি এ কে স্যালারি পেমেন্ট করেছে, বি কে দিয়েছে, সি কে দিয়েছে, ক্যাশের মাধ্যমে দিয়েছে। এ কে দিয়েছে 8,000 টাকা, এ কে যে 8,000 টাকা দিয়েছে মানে ক্যাশের মাধ্যমে 10,000 টাকার কম আছে, তার মানে এটা পুরোপুরি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। বি কে দিয়েছে 10,000 টাকা, এটাও অ্যালাওয়েবল কারণ 10,000 টাকা অবধি, ঠিক আছে। আর সি কে দিয়েছে 12,000 টাকা, এই টাকাটা পুরোপুরি ডিসঅ্যালাউড হবে। তাহলে বোঝা গেল? অর্থাৎ আমরা যখন পরবর্তী আমরা বোঝাবো একটা পিএল অ্যাকাউন্ট করবো, পিএল অ্যাকাউন্টে যে স্যালারি বলে ও দেখাবে না, 8,000 টাকা দেখাতে পারবে, 10,000 টাকা দেখাতে পারবে, কিন্তু 12,000 টাকাও দেখাতে পারবে না। তো আস্তে আস্তে বুঝতে পারবো। এবার হচ্ছে জেট কোম্পানি পারচেজ গুডস অন ক্রেডিট ফর ₹1,00,000, ঠিক আছে। জেট কোম্পানি 1,00,000 টাকার গুডস কিনেছে, ঠিক আছে, যার থেকে 1,00,000 টাকার গুডস কিনেছে তাকে তো পেমেন্ট করতে হবে।
বলেছে 9,000 টাকা ক্যাশ দিয়েছে, যদি 9,000 টাকা ক্যাশ দেয় মানে 10,000 টাকার কম দিচ্ছে, এটা অ্যালাউ। ঠিক আছে, 30,000 টাকা দিচ্ছে ক্রস চেক, ঠিক আছে, তো ক্রস চেকের কথা বলা হয়নি। আন্ডার সেকশন 40A সাবসেকশন 3 তে ক্রস চেকের কথা কিছু বলা হয়নি, তার মানে এটাও হয়ে যাবে ডিসঅ্যালাউ। ঠিক আছে, এই যে 30,000 টাকা ক্রস চেকের মাধ্যমে দিয়েছে পুরো টাকাটাই ডিসঅ্যালাউ হবে। ঠিক আছে, আর 61,000 টাকা বাই অ্যান্ড অ্যাকাউন্ট পেই চেক, এখানে অ্যাকাউন্ট পেই চেকের কথা বলা হয়েছে, বলছে তুমি যদি 10,000 টাকার বেশি দিতে চাও তাহলে অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে দাও। ঠিক আছে, বা অ্যাকাউন্ট পেই ব্যাংক ড্রাফটের মাধ্যমে দাও বা অনলাইন পেমেন্ট করো। ঠিক আছে, সেক্ষেত্রে 61,000 টাকা পেমেন্ট করেছে, এটা অ্যালাউয়েবল। তাহলে এখানে ডিসঅ্যালাউ কোনটা? অনলি 30,000 টাকা যেটা ক্রস চেকের মাধ্যমে দিয়েছে, এটা ডিসঅ্যালাউ। আচ্ছা, কি বলছিলাম, এর কিছু এক্সেপশনের মধ্যে ট্রান্সপোর্ট বিজনেস তো বললাম, ট্রান্সপোর্ট বিজনেসটা কি বললাম আরেকবার শুনে নাও। ট্রান্সপোর্ট বিজনেসটা একদিনে ট্রান্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে 10,000 টাকার রুলটা চেঞ্জ হয়ে এটা 35,000 টাকা হয়ে যায়। একদিনে ট্রান্সপোর্ট বিজনেস তুমি 35,000 টাকা ক্যাশে পেমেন্ট করতে পারো, কিন্তু 35,000 টাকার বেশি তুমি পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে অ্যাকাউন্ট পেই চেক বা অ্যাকাউন্ট পেই ব্যাংক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে বা অনলাইন পেমেন্ট করতে পারো। এবার তোমরা যে বলতে পারো স্যার এখানে 10,000 টাকার জায়গায় কেন 35,000 টাকা করা হয়েছে? তোমরা বলতেই পারো 10,000 টাকার জায়গায় কেন 35,000 টাকা? দেখো, ট্রান্সপোর্ট বিজনেসে কারা কাজ করে? সমস্ত কুলি মজুররা কাজ করে, তো ওদেরকে যদি চেক দেওয়া হয় ওরা চেক কি করে ভাঙাবে? ওদের তো প্রতিদিন টাকা লাগে, তাই না? এবার দেখো আরো কিছু এক্সেপশন, এটা তো বললাম ট্রান্সপোর্ট বিজনেস। এছাড়াও এসএসসি যদি কোনো ব্যাংক, ঠিক আছে, যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর কোনো গভর্নমেন্ট ব্যাংক, নন গভর্নমেন্ট ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, এলআইসি, ঠিক আছে, তো ইত্যাদি জায়গায় মানে এই সমস্ত জায়গায় যদি 10,000 টাকার বেশি যদি ক্যাশ পেমেন্ট করে তাহলে ছাড় পাবে। তাহলে কোথায় বললাম, ব্যাংকে যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করা হয় তাহলে ছাড় পাবে। কোন কোন ব্যাংক? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এলআইসি, গভর্নমেন্ট ব্যাংক, নন গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে, তারপরে যে কোঅপারেটিভ ব্যাংক, এই সমস্ত জায়গায় যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করে তাহলে পুরো টাকাটাই ডিডাকশন পাবে। ঠিক আছে, এখানে কোনো 10,000 টাকার কোনো ওই গল্পটা কাজ করলো না। কি বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে ডাইরেক্ট ট্যাক্স আছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে ডাইরেক্ট ট্যাক্স, তারপর যে এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, রেল ফেয়ার, সেলস ট্যাক্স ইত্যাদির জন্য যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করা হয় তাহলেও পুরো টাকাটাই ডিডাকশন পাবে। পুরো টাকাটাই ডিডাকশন হবে। কোথায় কোথায়? ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, সেলস ট্যাক্সের ক্ষেত্রে, কাস্টম ডিউটি, তারপর রেল ফেয়ার, তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি, এখানে 10,000 টাকার বেশি পেমেন্ট করলে পুরো টাকাটাই ডিডাকশন পাবে। এই ব্যাপারগুলো বলে দিয়েছি। দেখো এরপরে কিছু দিয়েছে, এই লাইনগুলো পড়ো, এই ট্রানজাকশন গুলো তোমরা পড়ো, পড়ে তোমরা বলতে হবে এই এক্সপেন্সেস গুলোকে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার নাকি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো কি বলছে, হি পারচেজ আ বিল্ডিং ফর ₹5 লাখ। তার মানে এসএসসি, হি মানে কি, এখানে এসএসসির কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এসএসসি একটা বিল্ডিং পারচেজ করেছে, বা এখানে হির জায়গায় কোন একজনের নাম বলে দাও। ঠিক আছে, এখানে বলে দিচ্ছি হি মানে রামের কথা বলছে, রাম, এসএসসি। ঠিক আছে, রাম পারচেজ আ বিল্ডিং ফর ₹5 লাখ এন্ড পেড ইন ক্যাশ। মানে রাম 5 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং কিনেছে। আগে বলো, বিল্ডিং যে পারচেজ করেছে এটা তো একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো বিল্ডিং আমরা বহুদিন ইউজ করতে পারবো। ঠিক আছে, তো তাই কোনো যেই জিনিস আমরা বহুদিন ইউজ করতে পারবো, ঠিক আছে, তো সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে থাকি। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য যদি কোনো খরচ করে, ঠিক আছে, সেজন্য কোনো রকমের ডিডাকশন পাবে না। এটা আমরা আগেই বলেছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য এসএসসি যদি কোনো রকমের পেমেন্ট করে থাকে তাহলে তার কোনো ডিডাকশন পাওয়া যায় না। ঠিক আছে, তো তো এটা ফাও দিয়েছে, তাই এই যে এই লাইনটা এর উপর কোনো রকমের ডিডাকশন পাবে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাবদ এসএসসি যদি কোনো টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে কোনো রকমের ডিডাকশন পাবে না। এক্ষেত্রে 10,000 এর কনসেপ্ট কোনো কাজে লাগবে না। 2 নম্বর বলেছে হি পেড স্যালারি, হি মানে রাম, রাম মানে এসএসসি, এসএসসি স্যালারি পে করেছে কত টাকা? 20,000 ইন ক্যাশ টু হিজ এমপ্লয়ি। মানে এসএসসি তার এমপ্লয়ীদের স্যালারি পেমেন্ট করেছে কত টাকা? বলছে 20,000 টাকা ইন ক্যাশ। আমরা কি বলেছি, ক্যাশে 10,000 টাকার বেশি যদি একদিনে দেওয়া হয় তাহলে সেটা পুরোপুরি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, পুরোপুরি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তো তোমাদের সামনে 40A সাবসেকশন 3টা বোঝালাম, তোমাদের সিলেবাসে এটা আছে। ঠিক আছে, সুতরাং এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবে। এবার দেখো এরপরে যে সেকশনটা পড়ছিল 40A সাবসেকশন 7। ঠিক আছে, এটা যদিও তোমাদের বিকম অনার্স এডুকেশন কোনো রকম কাজে লাগে না, ঠিক আছে, তবু আর সিলেবাসে আছে তাই বলে দিচ্ছি। প্রভিশন ফর গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি তোমরা যখন স্যালারি শিখেছো তোমরা জানো একটা কোম্পানির ভিতরে, সেটা গভর্নমেন্ট সেক্টর হোক বা নন গভর্নমেন্ট সেক্টর হোক, যেখানেই হোক, যে সমস্ত এমপ্লয়ার জব করতো আফটার রিটায়ারমেন্টের পর ওরা যে সারা বছর কাজ করেছে, ঠিক আছে, লাইফ টাইম জুড়ে যে কোম্পানির ভিতরে কাজ করেছে, ঠিক আছে, তো তো
লাইফটা যাতে পরবর্তী সময় অর্থাৎ রিটায়ারমেন্টের পর যাতে লাইফটা ভালো মতো লিড করতে পারে, তাই তারা একটা মোটা একটা লামসাম একটা অ্যামাউন্ট রিসিভ করে, ঠিক আছে? এটাকে আমরা গ্র্যাচুইটি বলে থাকি। এই যে প্রভিশন ফর গ্র্যাচুইটি, এটা যদি অ্যাপ্রুভড হয়, ঠিক আছে, তাহলে সেটা ইনকাম ট্যাক্স অ্যালাউ করে, আর যদি আনঅ্যাপ্রুভড হয় তাহলে সেটা ডিসঅ্যালাউ করে, ঠিক আছে? তো যদি অ্যাপ্রুভড হয় তাহলে অ্যালাউ করবে, আর আনঅ্যাপ্রুভড হলে ডিসঅ্যালাউ করবে। অর্থাৎ অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে। এখানে অ্যালাউ যে বলেছে না, এখানে বলছে অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ডে যদি কন্ট্রিবিউট করে তাহলে অ্যালাউ হবে। আর এক্ষেত্রে বলেছে পেবেল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ারে যত টাকা গ্র্যাচুইটি পেবেল হবে, ঠিক আছে, সেটাই অ্যাপ্রুভ। আশা করি জিনিসটা বোঝা গেছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানার জন্য বলে দিলাম। এরপর যেটা তোমাদের করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কিছু কিছু ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ঠিক আছে? তো পিজিইপি যে আমরা হেডটা করছি না, প্রফিট গেইন বিজনেস এন্ড প্রফেশন, এখানে কোন ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই এক্সপেন্ডিচার গুলোকে পুরোপুরি ওরা ডিসঅ্যালাউ করছে। সেই ডিসঅ্যালাউড হেডগুলো তোমাদের জেনে রাখতে হবে। কি কি বলেছে দেখো, সেটা সেকশন 40 তে বলেছে ডিসঅ্যালাউ এক্সপেন্ডিচার। দিয়ে দেখো এখানে সেকশন 40 সাবসেকশন স্মল এ ক্লজ রোমান 1, তাহলে কি বললাম, সেকশন 40 সাবসেকশন এ ক্লজ রোমান 1 বলছে ইন্টারেস্ট, রয়্যালিটি, ফিজ, টেকনিক্যাল সার্ভিসেস পেড আউটসাইড ইন্ডিয়া উইদাউট ডিডাক্টিং টিডিএস। বলছে ভারতবর্ষের বাইরে, ইন্ডিয়ার বাইরে, সেটা বাংলাদেশও হতে পারে, ইংল্যান্ড হতে পারে, ইউএস হতে পারে, যে কোনো কান্ট্রিতে হতে পারে, সেখানে যদি আমি ইন্টারেস্ট পে করি, অর্থাৎ কারো মানে ফরেনে কারোর থেকে আমি লোন নিয়ে তাকে আমার ইন্টারেস্ট পে করতে হবে, বা রয়্যালিটি দিচ্ছি, ফি দিচ্ছি টেকনিক্যাল সার্ভিসের জন্য, ঠিক আছে? তো দিতে পারি, তাদেরকে টাকা পয়সা দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি টিডিএস না কাটি, যাদেরকে টাকা পয়সাগুলো দিচ্ছি, পেমেন্ট করে যে করছি, যদি পেমেন্ট করার আগে যদি টিডিএস ইন্ডিয়ান গভর্নমেন্টকে না দিই তাহলে কোনো রকমের ডিডাকশন পাবো না, ঠিক আছে? এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। তোমরা তো ভালো মতো জানো, ইন্টারেস্ট লোন যখন করেছিলাম হাউস প্রপার্টিতে, তখন এটা বলেছিলাম যদি ফরেনে কারোর থেকে লোন নিই তাকে যখন ইন্টারেস্ট দেবো, ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা টিডিএস দিতে হবে, যদি টিডিএস না দিই তাহলে তার উপর কোনো ডিডাকশন দেবে না। এখানেও তাই বলেছে। বলছে ডিডাকশন পেতে গেলে, পিজিইপি আন্ডার ডিডাকশন পেতে গেলে ফরেনে যাদেরকে আমি এই টাকাগুলো পেমেন্ট করছি, টিডিএস কেটে তারপর টাকাটা দাও, তাহলে ঠিক আছে। আর যদি টিডিএস না কাটো তাহলে ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। নেক্সট বলেছে আন্ডার সেকশন 40 সাবসেকশন স্মল এ ক্লজ রোমান 3 বলছে স্যালারি পেবেল আউটসাইড ইন্ডিয়া। তো ভারতবর্ষের বাইরে কেউ থাকতেই পারে, তারা চাকরি বাকরি করছে, ঠিক আছে? এবার মাথায় রাখতে হবে সেই কোম্পানিটা ধরো ভারতবর্ষের বাইরে ইন্ডিয়ার ফরেনে অনেক কোম্পানি থাকতে পারে যেটা কিনা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হচ্ছে। তার মানে কি পেমেন্টটা কোথা থেকে হচ্ছে? ইন্ডিয়া থেকে পেমেন্টটা হচ্ছে। তো পেমেন্টটা হচ্ছে, তারা পেমেন্ট পাচ্ছে, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে টিডিএস দিচ্ছে কিনা, টিডিএস কেটে ওদের স্যালারিটা দিচ্ছে কিনা। টিডিএস কেটে যদি স্যালারি দেয় তাহলে অ্যালাউ করবে, টিডিএস যদি না কাটে তাহলে সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। এটাই বলেছে। তাহলে আন্ডার সেকশন 40 সাবসেকশন এ ক্লজ রোমান 2 কি বলেছে, ইনকাম ট্যাক্স পেড, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি ইনকাম ট্যাক্স পে করা হয় এটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, কিন্তু প্রফেশনাল ট্যাক্স পেড এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এটা বলেছে। তারপর বলছে আন্ডার সেকশন 40 সাবসেকশন এ ক্লজ 2 কি বলছে, এক্সেস পেমেন্ট টু রিলেটিভ, এক্সেস পেমেন্ট টু রিলেটিভ এটা ডিসঅ্যালাউ। আচ্ছা দেখো এই ব্যাপারটা বুঝে নাও একটু। দেখো কি হয় ব্যাপারটা, এসএসসি তার কোনো রিলেটিভকে, ঠিক আছে, এসএসসি তার কোনো রিলেটিভকে তার বিজনেসে নিতে পারে, ঠিক আছে, বিজনেসে কাজ দিতে পারে, বিভিন্ন বিভিন্ন কাজে তাকে রাখতে পারে, ঠিক আছে? তো রাখুক, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে ইনকাম ট্যাক্স বলে তুমি রাখতে পারে, এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখতে হবে মানে এসএসসি ধরো কোনো রিলেটিভ ধরো ওই কোম্পানিতে কাজ করছে, তাকে কাজ করলে তো প্রতি মাসে তাকে একটা স্যালারি দিতে হবে। এই স্যালারির কথাই বলি, প্রতি মাসে একটা স্যালারি দিতে হবে। ধরো ওকে স্যালারি দিচ্ছে 30,000 টাকা, কিন্তু ওর যা কাজ, ঠিক আছে, কোম্পানিতে আরো অনেক এমপ্লয়ি আছে, সেই কাজ তারা যখন করছে তাদেরকে স্যালারি দিচ্ছে 20,000 টাকা, কিন্তু ও যেহেতু রিলেটেড তাই ওকে 30,000 টাকা দিচ্ছে। কিন্তু ইনকাম ট্যাক্স এখানে একটা কোশ্চেন করেছে, ইনকাম ট্যাক্স এখানে একটা সমস্যা ক্রিয়েট করেছে, বলে দিয়েছে যে না তুমি 20,000 টাকায় অবধি আমরা অ্যালাউ করবো, তুমি 30,000 টাকা দিচ্ছ তোমার রিলেটিভ, তুমি এখানে এক্সট্রা ছাড় নেওয়ার জন্য এটা করছো, এটা করবো না। আমি তোমাকে 20,000 টাকাই বলবো তোমার অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, যে বাকি যে তুমি 10,000 টাকা এক্সট্রা পেমেন্ট করেছো এটাকে ডিসঅ্যালাউ করবো। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে কি বললাম, ধরো এসএসসির ধরো একটা নিজস্ব একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে তার ধরো ছেলেকে রেখেছে, ছেলেকে কাজে রেখেছে, ঠিক আছে? তো তো ছেলেকে কাজে রেখেছে এবং অন্যান্য অন্যান্য এমপ্লয়িও কাজ করে, তাদের ওই একই কাজের জন্য স্যালারি পায় হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? তো কিন্তু যেহেতু ও তার সনকে রেখেছে, তো সনকে দিচ্ছে 30,000 টাকা। তার মানে
এই 30,000 টাকা দিচ্ছে, তার মানে স্যালারি বলে দেখাচ্ছে, পিএল অ্যাকাউন্টে ডেবিটের স্যালারি দেখায় 30,000 টাকা, কিন্তু ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কার বলে যে তুমি 20,000 টাকায় দেখাতে পারবে, মানে মার্কেট ভ্যালুই আছে 20,000 টাকা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে যদি এরকম হয়, যদি এক্সেস পেমেন্ট যদি করে তাহলে সেটা ডিসঅ্যালাউড হয়ে যাবে। তারপর বলছে কি, আন্ডার সেকশন 43 সাবসেকশন বি অ্যালাউড অনলি অ্যাকচুয়াল পেমেন্ট। ঠিক আছে, এই সেকশনটা খুব ভালো করে পড়তে হবে, এটা একটু দেখে নাও কি বলেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ 43B এটা কি লিখেছে, ডিডাকশন ইন রেসপেক্ট অফ ফলোইং এক্সপেন্সেস আর অ্যালাউড। নিচে আমি 6টা এক্সপেন্সের কথা বলবো, এই এক্সপেন্সেস গুলি তুমি ডিডাকশন তখনই পাবে যদি অনলি ইফ পেমেন্ট ইজ মেড অন অর বিফোর দ্য ডিউ ডেট ফর ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম আন্ডার সেকশন 139 সাবসেকশন 1। বলছে যেদিন আমরা রিটার্নটা সাবমিট করে, ঠিক আছে, যেদিন আমরা রিটার্নটা সাবমিট করি সেদিন বা তার আগে যদি এই পেমেন্ট গুলো হয়ে যায় তাহলে তুমি এই ছাড়টা পাবে। আচ্ছা, এই খরচগুলো কি কি বলেছে, বলছে এনি সাম পেবেল বাই ওয়ে অফ ট্যাক্স, ডিউটি, সেস, ফি বাই হোয়াট এভার নেম কল্ড আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। মানে বলতে চাইছে কোন রকমের ট্যাক্স, ডিউটি, সেস বা ফি, ঠিক আছে, সেটা লয়ের চোখে, ঠিক আছে, লয়ের চোখে যে নামেই তাকে ডাকা হোক না কেন, ঠিক আছে, যদি ক্যাশে পেমেন্ট করা হয় তাহলে এটা হবে, কিন্তু সার্ভিস ট্যাক্স এর আন্ডারে আসবে। তারপরে 2 নম্বর কি বলছে, এনি সাম পেবেল অ্যাজ বোনাস আর কমিশন টু এমপ্লয়ি ফর সার্ভিসেস রেন্ডার্ড। বলছে এমপ্লয়ীদের বোনাস বা কমিশনের জন্য যদি কোনো টাকা পয়সা দেওয়া হয়। 3 নম্বর কি বলেছে, এনি সাম পেবেল অ্যাজ ইন্টারেস্ট অন লোন or borrowing from any public financial institution, that is ICICI, IFCI, IDBI, LIC and UTI, and state financial corporation SFC or state industrial investment corporation SIIC। বলছে কি ICICI, IFCI, IDBI, LIC এবং UTI থেকে যদি কোনো লোন নেয় তার উপর যদি সুদ দেওয়া হয়, বা কোঅপারেটিভ ব্যাংক বা কোনো অন্যান্য শিডিউল ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয় তার জন্য যদি ইন্টারেস্টটা দেওয়া হয় সেটাও এর মধ্যে আসবে। ঠিক আছে, তো যেটা বললাম শিডিউল ব্যাংকের কথা, এনি সাম পেবেল অ্যাজ ইন্টারেস্ট অন এনি লোন অ্যান্ড অ্যাডভান্স ফ্রম আ শিডিউল ব্যাংক ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য এগ্রিমেন্ট গভর্নিং সাচ লোন অর অ্যাডভান্স। এবার কি বলেছি, 5 নম্বর বলছে এনি সাম পেবেল বাই অ্যান এমপ্লয়ার ইন লিউ অফ এনি লিভ অ্যাট দ্য ক্রেডিট অফ এমপ্লয়ি, মানে লিভ ইনক্যাশমেন্ট। অর্থাৎ এমপ্লয়ীদের যদি কোনো ছুটি ডিউ থাকে, মানে লিভ যদি ডিউ থাকে, ঠিক আছে, তাহলে সেই লিভের উপর একটা ইন্টারেস্ট। এবং লাস্ট বলেছে এনি সাম পেবেল বাই অ্যান এমপ্লয়ার বাই ওয়ে অফ কন্ট্রিবিউশন টু এনি প্রভিডেন্ট ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড অর এনি আদার ফান্ড ফর দ্য ওয়েলফেয়ার অফ এমপ্লয়ি। বলছে এমপ্লয়ীদের জন্য প্রভিডেন্ট ফান্ড বা রিটায়ারমেন্ট বেনিফিট ফান্ড, যেটা আমরা কি জানি, রিটায়ারমেন্ট বেনিফিট ফান্ড তোমার লিভ গ্র্যাচুইটি ফান্ড, তাই তো, বা এমপ্লয়ীদের ওয়েলফেয়ারের জন্য যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকে, ঠিক আছে, সেটা চলে আসবে আন্ডার সেকশন 43B এর মধ্যে। তাহলে আবার কি বলছি, এই যে এই 6টা খরচ করা হবে, এই 6টা যে খরচ করা হচ্ছে, এই খরচগুলো যদি রিটার্ন অফ ইনকাম, ঠিক আছে, রিটার্ন অফ ইনকাম আমরা তো একটা ডেটে সাবমিট করি, সেই দিন বা তার আগে যদি এই পেমেন্ট গুলো হয়ে যায় তাহলে এই ছাড়টা পাবে, আদারওয়াইজ পাবে না। এবার আমরা যে সেকশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আন্ডার সেকশন 37 সাবসেকশন 1। ঠিক আছে, এই সেকশনটা কি বলছে, জেনারেল ডিডাকশন। তো জেনারেল ডিডাকশন এই সেকশনটাকে, ঠিক আছে, কেউ জেনারেল ডিডাকশনটাকে কেউ রেসিডুয়ারি ডিডাকশনও বলে থাকে। কি বলে, আচ্ছা, এই সেকশনটাকে কেউ রেসিডুয়ারি সেকশনও বলে থাকে, রেসিডুয়ারি সেকশনও বলে থাকে। ঠিক আছে, বলছে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম পিজিবিটা আলোচনা করব ইনকাম ট্যাক্স অ্যাক্টের 28 to 44 এর মধ্যে আমরা পিজিবিটা আলোচনা করব। বলেছে সেকশন 30 থেকে 36 সেকশনের মধ্যে এসএসসি যে সমস্ত টপিকের উপর ডিডাকশন পাবে না, ঠিক আছে, তো সেই ডিডাকশন আন্ডার সেকশন 37 সাবসেকশন 1 এ পেয়ে যাবে। তাহলে কি বললাম, 30 থেকে 36 এর মধ্যে এসএসসি যে সমস্ত ডিডাকশন পাবে না সেইগুলো আন্ডার সেকশন 37 সাবসেকশন 1 এ পেয়ে যাবে।
তবে এই সেকশনে ডিডাকশন পেতে গেলে কিছু কিছু কন্ডিশন মানতে হবে, সেই কন্ডিশনগুলি এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো কি বলেছি, ইট মাস্ট বি রিয়াল অ্যান্ড নট নোশনাল, ফিকটিসিয়াস অর ইন লিউ অফ ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। আচ্ছা, নেক্সট বলেছে ইট মাস্ট বি এক্সপেন্ডেড wholly or exclusively for the purpose of business or profession carried on by the assessee। বলছে এখানে যে খরচটা করা হবে, ঠিক আছে, সেই খরচটা যেন বিজনেস এবং প্রফেশন পারপাসেই হয়ে থাকে, ঠিক আছে। এখানে যে কোনো এক্সপেন্সেস করলেই হবে না, বিজনেস এবং প্রফেশন পারপাসে এক্সপেন্সেসটা করতে হবে, এটা বলেছে। তা বলছে ইট মাস্ট হ্যাভ বিন ইনকার্ড ইন দ্য প্রিভিয়াস ইয়ার, এই যে এক্সপেন্সেসটা করা হবে না, এটা প্রিভিয়াস ইয়ারেই করতে হবে। 4 নম্বর বলেছে ইট মাস্ট নট বি আ পার্সোনাল এক্সপেন্ডিচার, এটাও মাথায় রাখতে হবে যেন কোনো রকমের পার্সোনাল এক্সপেন্ডিচার করা না হয়, ঠিক আছে। 5 নম্বর বলেছে ইট মাস্ট নট বি আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাও বলেছে কোনো রকমের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলেও এই ধারায় ছাড় পাবে না। দেখো লাস্টেরটা যেটা বারবার বলছিলাম, কিছুই না, এই এক্সপেন্সটা যে করবে না, এক্সপেন্সটা লফুল হতে হবে, ঠিক আছে, অর্থাৎ আইনানুগ খরচ হতে হবে। দেখো অনেক সময় দেখো পেনাল্টি পেমেন্ট করা হয়, ঠিক আছে, তো পেনাল্টি দেওয়া হয় কেন, আমি আইন ভেঙেছি তার জন্য পেনাল্টি দিয়েছি, সেটা কিন্তু বিজনেস অ্যালাউ করবে না, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। এখানে বলছে ফলোইং আর ইনস্ট্যান্স অফ এক্সপেন্ডিচার অ্যালাউড আন্ডার দিস সেকশন, অর্থাৎ এই এক্সপেন্সেস গুলোকে অ্যালাউ করছে। কি কি এক্সপেন্সেস? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারকে অ্যালাউ করবে, তারপর হচ্ছে লিটিগেশন এক্সপেন্সেস ইন প্রোটেক্টিং দ্য ট্রেড অর বিজনেস, লিগাল চার্জেস ফর অবটেনিং আ লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়ার জন্য লিগাল চার্জেস লিখে সেটা অ্যালাউ করবে। কমিশন পেড অ্যাজ আ পার্সেন্টেজ অফ প্রফিট টু জেনারেল ম্যানেজার, commission paid to selling agent, Diwali expenses, expense on registration of trademark, salary to staff, damage paid for failure to fulfill a contract in time, entertainment expenses, interest on delayed payment of sales tax, ঠিক আছে, annual listing fees paid to stock exchange, cash shortage found in business at the end of day, ঠিক আছে, তো expenditure on management of temple in factory premises for reaction of employee, এইগুলোকে তোমরা সমস্ত এই এক্সপেন্স গুলোকে অ্যালাউ করবে। জাস্ট একবার রিডিং দিয়ে দিচ্ছি, আমরা অঙ্কগত ডিটেইলসে বুঝবো, অত কিছু আমাদের মাথায় রাখতে হবে না, অঙ্ক করতে গিয়ে বুঝবো যে এত কিছু মাথায় রাখতে হবে, জাস্ট এমনি পড়ার দরকার, পড়তে হচ্ছে, জাস্ট একবার রিডিং। তারপরে যে এক্সপেন্ডিচার ইনকার্ড অন ইস্যু অফ বোনাস শেয়ার, তা বলছে রয়্যালিটি পেড বাই দ্য অ্যাসেসি ফর দ্য ইউজ অফ ট্রেডমার্ক অফ আনাদার কোম্পানি, আর বলেছে লিগাল এক্সপেন্ডিচার ইনকার্ড টু ফাইল সুট এগেইনস্ট ইনকাম ট্যাক্স অথরিটি, ঠিক আছে, এইগুলোকে অ্যালাউ বলছে। কোনগুলো ডিসঅ্যালাউ? দেখো বলছে লিটিগেশন এক্সপেন্সেস ফর রেজিস্ট্রেশন অফ শেয়ার, ফিস পেড ফর ইনক্রিজ অফ অথরাইজড ক্যাপিটাল, বলছে পেনাল্টি এন্ড ড্যামেজ পেড ইন কানেকশন উইথ ইনফ্রিংমেন্ট অফ ল, অর্থাৎ ল ভেঙেছে তার জন্য পেনাল্টি দিতে হয়েছে, ঠিক আছে, তো তো এটাকে কখনোই অ্যালাউ করে, কিছুক্ষণ আগেই বলছিলাম। রেজিস্ট্রেশন এক্সপেন্সেস পেড বাই দ্য কোম্পানি এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন, তারপর এক্সপেন্ডিচার অন রেজিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল এন্ড প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, expenditure on shifting on registered office, interest or penalty paid under income tax act, fine paid for traffic offence, insurance premium paid by a firm on life insurance policy of its partners, বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি পার্টনারের হয় সেটা আসবে না, সেটা তো পার্সোনাল এক্সপেন্স, এটা আসবে না। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই আ, এটা বললাম, পেমেন্ট মেড ফর অ্যাকুইজিশন অফ গুডউইল, ঠিক আছে, এইগুলোকে অ্যালাউ করছে না। আর একটা বলেছে, আর একটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 37(2)(b, এখানে কি বলা আছে 37(2)(b) তে, অ্যাডভার্টাইজমেন্ট ইন সুভেনিয়ার এক্সেট্রা অফ আ পলিটিক্যাল পার্টি। অ্যাসেসি যদি পলিটিক্যাল পার্টির হয়ে যদি কোনো অ্যাড দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো ডিডাকশন পাবে না, ঠিক আছে, তো কি বলেছে এখানে, কি বলছে এখানে, বলছে অ্যাডভার্টাইজমেন্ট সুভেনিয়ার, এখানে বলছে অ্যাডভার্টাইজমেন্ট ইন সুভেনিয়ার এক্সট্রা অফ আ পলিটিক্যাল পার্টি। তাহলে বুঝতে পারলে কি বললাম, পলিটিক্যাল পার্টির হয়ে যদি কোনো রকমের অ্যাড দেয় তাহলে এটা কখনোই অ্যালাউ করবে না, এটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। তাহলে কি কি সেকশন পড়ালাম? 40 পড়ালাম, ঠিক আছে, তো মানে 40 গুলো পড়ালাম, এদিকে তোমাদের 37টাও বুঝিয়ে দিলাম, এইবার বাকি 36, ঠিক আছে। এবার আমি তোমাদের সামনে আন্ডার সেকশন 36 এ কি কি বলা আছে সেইগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো। দেখো কি দেখতে পাচ্ছ,
আন্ডার সেকশন 36 এ আদার ডিডাকশনের কথা বলা আছে, ঠিক আছে? তো প্রথমে রোমান 1 এ কি লেখা আছে, আন্ডার সেকশন 36 সাবসেকশন 1 ক্লজ রোমান 1, এখানে বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর স্টক, অর্থাৎ এসএসসি যদি তার বিজনেসের স্টক বলতে বিজনেসের কথা, আমরা বিজনেস করছি বিজনেসের কথাই বলবো, এসএসসি যদি তার স্টকের জন্য ইন্স্যুরেন্স করে থাকে, ঠিক আছে? স্টক বলতে আমরা কি বুঝে থাকি, র ম্যাটেরিয়াল একটা স্টক হয়, ওয়ার্ক ইন প্রোগ্রেস একটা স্টক হয়, আর ফিনিশ গুডস একটা স্টক হয়, ঠিক আছে? স্টকের জন্য যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম করে থাকে, কেন স্টকের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম করে তোমরা জানো ভালো মতন, বিজনেসে যে কোনো সময় কোনো ড্যামেজ হতে পারে, আগুন লেগে যেতে পারে, স্টক ডিস্ট্রয় হতে পারে, এর জন্য ইন্স্যুরেন্স করে রাখতে পারে যাতে কোনো ডিস্ট্রয় হলে ফিউচারে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম পেতে পারে, ঠিক আছে? এখানে প্রিভিয়াস ইয়ারে ইন্স্যুরেন্স কোম্পানিকে যত টাকা প্রিমিয়াম দেবে তত টাকাই ডিডাকশন পাওয়া যাবে, ঠিক আছে? এটা বলেছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর স্টক। নেক্সট বলেছে কি 2 নম্বর, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই ফেডারেল মিল্ক কোঅপারেটিভ সোসাইটি আন্ডার সেকশন 36 সাবসেকশন 1 ক্লজ রোমান 1 স্মল a। এটা কি বলেছে, বলছে এনি অ্যামাউন্ট পেড অ্যাজ আ ইন্স্যুরেন্স কোম্পানি, বলছে এনি অ্যামাউন্ট পেড অ্যাজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাই আ ফেডারেল মিল্ক কোঅপারেটিভ সোসাইটি অন দ্য লাইফ অফ ক্যাটেল, ঠিক আছে? অর্থাৎ ক্যাটেলের লাইফের ওপর যদি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকে, ঠিক আছে, সেটাও এই ধারায় ছাড় পাওয়া যাবে। কি বুঝতে পারলে, ক্যাটেলের লাইফের ওপর কোঅপারেটিভ সোসাইটি যদি কোনো রকম ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়, অর্থাৎ প্রিমিয়াম বাবদ যত টাকা প্রিভিয়াস ইয়ারে পেমেন্ট করবে সেই টাকাটা পুরোপুরি ছাড় পাওয়া যাবে। আচ্ছা, এরপর 3 নম্বর কি দেখতে হবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হেলথ অফ দ্য এমপ্লয়। এটা বলেছে যে এসএসসি যদি তার এমপ্লয়িদের জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রিভিয়াস ইয়ারে পেমেন্ট করে থাকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করবে, তবে একটা মাথায় রাখতে হবে ক্যাশে পেমেন্ট করলে হবে না, ক্যাশ ছাড়া যে কোনো কনসিডারেশন হতে পারে, মানে চেকে যদি পেমেন্ট করে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করে তত টাকাই ছাড় পাবে। তবে এখানে একটা কথা বলেছে, এই ইন্স্যুরেন্সটা কোন কোম্পানিতে করতে হবে, জিআইসিআই, আমাদের দেশে যে হেলথ ইন্স্যুরেন্স করে জিআইসিআই, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে করতে হবে এবং অ্যাপ্রুভড হবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার আমাদের দেশে তো সব তো জিআইসিআই হয় না, এবার কিছু নিজস্ব কিছু ইন্স্যুরেন্স সংস্থাও আছে, সেখানে যদি করে সেখানে করতে পারে, তাহলে আইআরডিএ দ্বারা অনুমোদিত হতে হবে। আইআরডিএ এর ফুল ফর্ম ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। যদি করে তাহলে ডিডাকশন পাবে। তাহলে কি বুঝতে পারলে, এইটা ইম্পর্টেন্ট, এতগুলোর মধ্যে দেখো এইটা একটু ইম্পর্টেন্ট আছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হেলথ অফ দ্য এমপ্লয়ি। এসএসসি যদি তার এমপ্লয়ীদের হেলথের জন্য যদি ইন্স্যুরেন্স করে থাকে, ঠিক আছে, সেটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত হতে পারে বা আইআরডি অনুমোদিত হতে পারে, এবং প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করে তত টাকাই ডিডাকশন পেয়ে যাবে, তবে এটা ক্যাশের মাধ্যমে দিলে হবে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলেছে, বোনাস আর কমিশন টু এমপ্লয়ি। এসএসসি যদি তার এমপ্লয়ীদের বোনাস অথবা কমিশন দেয় তাহলে এই ধারায় ছাড় পেয়ে যাবে, তবে এটা মাথায় রাখতে হবে আমাদের যে রিটার্ন সাবমিট করা হয়, রিটার্ন সাবমিট করার একটা ডেট আছে, সেই ডেটে বা সেই ডেটের আগে এই টাকাটা পেমেন্ট করে দিতে হবে, তাহলেই ছাড় পাওয়া যাবে। আর কি বলেছে, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল মানে ইন্টারেস্ট অন লোনের কথা বলা হয়েছে। এসএসসি যদি তার বিজনেসের প্রয়োজনে, ঠিক আছে, বিজনেস হতে পারে প্রফেশনও হতে পারে, এসএসসি যদি তার বিজনেস বা প্রফেশন পারপাসে যদি লোন নেয়, ঠিক আছে, লোন নিতে হবে না, লোনের উপর তো তাকে একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, যত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করবে সেই টাকাটা ও ডিডাকশন পেয়ে যাবে, ঠিক আছে? তো তবে এখানে কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে, এই লোনটা কিন্তু এসএসসি কে নিতে হবে, এই লোনের উপর যে ইন্টারেস্ট সেটা এসএসসি কে দিতে হবে, এবং এই লোনটা যেন বিজনেস এন্ড প্রফেশন পারপাসে নেওয়া হয় সেটা দেখতে হবে। আর একটা কথা, এখানে ইনকাম ট্যাক্স বলেছে লোনটা নেয়ার বিজনেস বা প্রফেশন পারপাসে লোনটা নেয়ার এসএসসির আদৌ দরকার ছিল কিনা আমাদের জানার দরকার নেই। তো ইন্টারেস্ট অন লোনের ছাড় পেলেও ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে কোনো ছাড় পাবে না, ঠিক আছে, কখনো কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকতে পারে, ইন্টারেস্ট অন ক্যাপিটালের কোনো ছাড় পাবে না। দেখো, অর্থাৎ বলতে চাইছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে একটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। বিজনেসের যে ওনার, সে বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করে, ক্যাপিটাল ইনভেস্ট করে তার এগেইনস্টে কি রিটার্ন পেতে পারে, ক্যাপিটাল ইনভেস্ট করে তার এগেইনস্টে ও প্রফিটটা রিটার্ন পেতে পারে। তো ইন্টারেস্ট পেতে পারে না, যতটা ক্যাপিটালে তার উপর তো কোনো ইন্টারেস্ট পেতে পারে, হ্যাঁ, তবে একটা কথা, যখন আমরা পার্টনারশিপ করবো, পার্টনাররা বিজনেসে যে ক্যাপিটাল ইনভেস্ট করে তার এগেইনস্টে ওরা ইন্টারেস্ট পেতে পারে, ঠিক আছে? এটা নিয়ে তো আমরা ডিটেলসে আলোচনা করবো, পরবর্তী ক্লাসে আসবো ওটা নিয়ে। আচ্ছা, এবার রিলেটিভের থেকেও লোন নিতে পারে, রিলেটিভের থেকে যদি লোন নেওয়া হয়, ঠিক আছে, রিলেটিভের থেকে যদি লোন নেয় তাকেও তো ইন্টারেস্ট দিতে হবে, তো সেটাও
ছাড় পাবে। আচ্ছা, আর কি বলেছে, ইনকাম ট্যাক্স পেমেন্ট করার জন্য যদি লোন নেওয়া হয় সেক্ষেত্রে কোনো ছাড় দেবে না, তবে সেলস ট্যাক্স পেমেন্ট করার জন্য যদি লোন নেওয়া হয় সেক্ষেত্রে ছাড় দেবে। এই কথা, কিছু কিছু কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার ডিভিডেন্ডের টাকা পেমেন্ট করার জন্য যদি লোন নেওয়া হয় এবং সেই লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেবে না। বলছে তোমার ক্যাশে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে তাহলেই তুমি কোম্পানির শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পেমেন্ট করো, আদারওয়াইজ তুমি ডিভিডেন্ড পেমেন্ট করো না। আর কি বলছে, ব্রোকারেজ এন্ড কমিশন ফর অ্যারেঞ্জিং লোন, লোন অ্যারেঞ্জ করার জন্য ব্রোকারেজ আর কমিশন বাবদ যদি কোনো খরচ করা হয় সেটাকেও অ্যালাউ করবে, অর্থাৎ এই ছাড়টাও তুমি পাবে। আর একটা যেটা বলেছি দেখো 4 নম্বরটা বলছে ইন্টারেস্ট অন বরোয়িং, মানে লোন, ইন্টারেস্ট অন লোন মেড ফর অ্যাকোয়ারিং এন্ড ইনস্টলিং অ্যাসেট। এখানে একটা পয়েন্ট বলছে ইন্টারেস্ট ফর দ্য পিরিয়ড, আর এখানে বলছে ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট। বলছে প্রায়র টু কমেন্সমেন্ট অফ বিজনেস, বিজনেস শুরু করার আগে দেখো বিজনেসে তো অনেক অ্যাসেট লাগে, যে কোনো অ্যাসেট, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, বিল্ডিং, এগুলো কিনতে হতে পারে। তা কেনার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেই তাহলে আমি লোন নিতে পারি, ঠিক আছে। সেই লোনটা যদি বিজনেস শুরু করার আগে নিই, ঠিক আছে, বিজনেস শুরু করার আগে যদি লোন নিই তাহলে তার উপর একটা ইন্টারেস্ট দিতে হবে। বলতে সেই ইন্টারেস্টটা, আর আমরা কি জানি দেখো, আমরা তো অ্যাকাউন্টেন্সিও শিখেছি, পার্টিকুলার যেই অ্যাসেটটা আমরা কিনবো সেই অ্যাসেটটা জবে থেকে ইউজ করা আরম্ভ করবো, সেই অ্যাসেটটা আমরা জবে থেকে ইউজ করা আরম্ভ করব, তারপরে যদি কোনো খরচ করি সেটাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। ধরো আমরা একটা এসি কিনেছি, এসি কিনলেই তো হলো না, এসিটাকে ইনস্টল করতে হয়, ইনস্টল করা হলেই তো আমি এসিটা ইউজ করতে পারবো। অর্থাৎ এসি ইউজ করার আগে যত রকমের খরচ করা হবে, ঠিক আছে, তো সেটা হচ্ছে, তার মানে কি, ধরো এসি এসি কেনার জন্য লোন নিয়েছি, লোন নিয়ে আমাকে এসি কিনতে হয়েছে, ঠিক আছে, তো যার থেকে লোন নিই তাকে তো আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তার মানে কি, এসি ইউজ করার আগে যদি তাকে ইন্টারেস্টটা পেমেন্ট করি সেটা আমার কি খরচ, আমার ক্যাপিটাল খরচ, ঠিক আছে। তো এই বলেছি ইন্টারেস্ট ইজ টু বি অ্যাডেড অ্যাকচুয়াল কস্ট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ এসির খরচের সঙ্গে যোগ হবে। বলছে আফটার কমেন্সমেন্ট অফ বিজনেস, বিজনেস শুরু করার পর যদি হয়, বাট বিফোর দ্য অ্যাসেট পুট টু ইউজ। বলছে বিজনেস শুরু করার পর আমি লোন নিলাম, ঠিক আছে, ধরো আমি একটা মেশিন কিনবো, সেটা বিজনেস শুরু হয়ে গেছে, তারপরে লোন নিয়ে আমি মেশিনটা কিনেছি, কিন্তু মেশিনটা এখনো ইউজ করা আরম্ভ করিনি। আমি কি বলছি, মেশিন যবে থেকে ইউজ করব তারপরে যদি কোনো খরচ হয় সেটা রেভিনিউ খরচ, তার আগের খরচটা ক্যাপিটাল খরচ, ঠিক আছে, তাও এটা অ্যাকচুয়াল কস্টের সঙ্গে যোগ হবে। আর বলছে আফটার অ্যাসেট ইজ পুট টু ইউজ, ধরো আমি বিজনেস শুরু করার পরে লোন নিলাম, ঠিক আছে, বিজনেস শুরু করার পর লোন নিলাম, লোন নিয়ে আমি একটা মেশিন কিনলাম, ঠিক আছে, তো এবার মেশিনটা ইউজ করা আরম্ভ করলাম, মেশিন ইউজ করার পরে যদি কোনো খরচ হয় সেটা কি খরচ, মানে রেভিনিউ খরচ, সেটা আমার অ্যালাউ করবে। তার মানে কি বলেছে এখানে, রেভিনিউ খরচটা অ্যালাউ করে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা অ্যালাউ করে। তারপর দেখো 6 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আর সুপার অ্যানুয়েশন ফান্ড। বলছে যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আর সুপার অ্যানুয়েশন ফান্ডে এমপ্লয়ার যদি কোনো টাকা কন্ট্রিবিউট করে, ঠিক আছে, তো তাহলে এমপ্লয়ার ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ডিডাকশন পেয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে, যেটা 43B তে বলা আছে, রিটার্ন অফ ইনকাম যেদিন সাবমিট করো সেদিন বা তার আগে এই টাকাটা পেমেন্ট করে দিতে হবে। এক্ষেত্রে একটা কথা মনে রাখো তোমরা, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, এখানে যদি কন্ট্রিবিউট করে তাহলে কোনো রকমের ডিডাকশন পাবে না এমপ্লয়ার। এবার বলেছে এমপ্লয়ার আচ্ছা এই দেখো 7 নম্বরটা বলছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টুয়ার্ডস পেনশন স্কিম। বলছে এসএসসি বা এমপ্লয়ার যদি এমপ্লয়ীদের রিটায়ারমেন্টের মতো পেনশন দিতে হয়, সেই পেনশন স্কিমে যদি কোনো টাকা জমা দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু এসএসসি বা এমপ্লয়ার ডিডাকশন পাবে, কিন্তু পুরো টাকা ডিডাকশন পাবে না। কত টাকা ডিডাকশন পাবে, এমপ্লয়ি যে স্যালারি পায় সেই স্যালারির 10% অব্দি ডিডাকশন পাবে, তার বেশি ডিডাকশন পাবে না। এমপ্লয়ি যে পরিমাণ স্যালারি পায় তার 10% ডিডাকশন পাবে, তার বেশি ডিডাকশন পাবে না। এরপর কি বলেছে, এরপর বলছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন টুয়ার্ডস অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ড। এমপ্লয়ার যদি এই ফান্ডের টাকাটা কন্ট্রিবিউট করে তাহলে ডিডাকশন পাবে। এবার কি বলেছে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম। বলছে কি, এমপ্লয়ার মানে মালিক কি করে, এমপ্লয়ীদের স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে, তারপর তোমার এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের টাকা কেটে রাখে, ঠিক আছে, টাকাগুলো কেটে নিয়ে, ঠিক আছে, সরকারের যে নির্দিষ্ট স্কিম আছে সেই স্কিমেই টাকাগুলো ডিপোজিট করে। আর এই সমস্ত জায়গায় যদি টাকা ডিপোজিট করে তাহলে এমপ্লয়ি মানে এসএসসি ডিডাকশন পেয়ে যাবে। এরপরে কি বলে ব্যাড ডেট, খুব ইম্পর্টেন্ট টপিক। এই ব্যাড ডেটটা তোমরা জানেন, একটা ব্যাড ডেট তোমরা জানতে হবে ব্যাড ডেটটা কি, তোমরা ভালো মতনই জানো। ধরো এসএসসির যে বিজনেস, এসএসসির তো অনেক পার্টি থাকতে পারে, কাস্টমার থাকতে পারে, তাকে যদি ক্রেডিটে গুডস সোল্ড করে, ঠিক আছে, তো ক্রেডিটে গুডস সোল্ড করলো, তার মানে ক্রেডিটে গুডস সোল্ড করলে কি হয়, ডেটার্স হয়ে যাবে। এই ডেটার্সদের একটা পিরিয়ড থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের মধ্যে টাকাটা শোধ করতে হয়। এই টাইমের মধ্যে টাকাটা শোধ করতে না পারে
ঠিক আছে, অর্থাৎ সেই ডেটারদের থেকে যে টাকা পয়সা পাওয়া না যায় তখন তো ব্যাড ডেট বলে। আমি তোমাদের এই ব্যাড ডেটের কনসেপ্টটা দিলাম। ব্যাড ডেট জিনিসটা কি, আমরা যাদেরকে ধারে গুডস পেয়েছি তারা একটা টাইমের মধ্যেই টাকাটা শোধ করতে না পারে, ঠিক আছে, তাদেরকে আমরা ব্যাড ডেট বলে ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এসএসসি ব্যাড ডেটের জন্য যে মনে করছে যে ব্যাড ডেট হয়ে যেতে পারে এই টাকাটা, অর্থাৎ এই টাকাটা প্রিভিয়াস ইয়ারে আমি পাবো না, তাহলে সেই টাকাটাও ডিডাকশন পেতে পারে। তবে এখানে অনেক কন্ডিশন মাথায় রাখতে হবে। দেখো এক্ষেত্রে কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে। কন্ডিশন কি বলছে, ডেট মাস্ট বি ইনসিডেন্টাল টু দ্য বিজনেস আর প্রফেশন অফ দ্য এসএসসি। ঠিক আছে, বলছে ডেট মাস্ট বি ইনসিডেন্টাল টু দ্য বিজনেস আর প্রফেশন অফ দ্য এসএসসি। এসএসসি এই ডেটটা এসএসসি বিজনেস এন্ড প্রফেশন এর পারপাস হতে হবে। ঠিক আছে, তো বলছে ডেট হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ ইনকাম অফ দ্য এসএসসি অফ দ্যাট প্রিভিয়াস ইয়ার অর আর্লিয়ার প্রিভিয়াস ইয়ার। এই ডেটটা এসএসসি অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ইনকাম হতে হবে বা আগের কোনো প্রিভিয়াস ইয়ারের ইনকাম হতে হবে। আচ্ছা, এক হলো, দুই হলো, তিন বলছে কি, ইট মাস্ট হ্যাভ বিন রিটেন অফ ইন দ্য অ্যাকাউন্টস অফ দ্য এসএসসি। ঠিক আছে, এটা রিটেন অফ করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ইনকাম ট্যাক্সে বলেছে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম তখন প্রভিশন ফর ব্যাড ডেটটাকে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করতাম, কিন্তু এখানে প্রভিশন ফর ব্যাড ডেটটাকে আমরা অ্যালাউ করবো না। ঠিক আছে, ইনকাম ট্যাক্স বলছে প্রভিশন ফর ব্যাড ডেট বাবদ কোনো ছাড় দেবে না, এটা মাথায় রাখবে। তুমি ব্যাড ডেটের ছাড়টা পাবে কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেটের কোনো ছাড় পাবে না। আর কি বলেছে, ইট মাস্ট বি, ঠিক আছে, রেভিনিউ নেচারে হতে হবে। এক্সাম্পল বলছে, এক্সাম্পল তোমার মাথায় রাখতে হবে। বলছে মিস্টার এ, ঠিক আছে, তার রিলেটিভ মিস্টার বি কে একটা পার্সোনাল লোন দিয়েছে। ঠিক আছে, তো তো মিস্টার এ বুঝতে পারছে যে এই মিস্টার বি কে যে পার্সোনাল লোন দিয়ে সেই টাকাটা ফেরত পাবে না, তাহলে এটাকে কি আমরা ব্যাড ডেট হিসেবে এই ধারায় ছাড় পেতে পারি? না, এই ধারায় ছাড় পাবো না। কারণ কারণ এই লোনটা দেওয়া হয়েছে, পার্সোনাল লোনটা দেওয়া হয়েছে, এটা কোনো বিজনেস রিলেটেড নয়। আচ্ছা, তারপরের পয়েন্টটা দেখো কি বলে, 2 নম্বর বলতে চাইছে মিস্টার এ 2 লাখ টাকার গুডস বি কে সেল করেছে। মিস্টার এ 2 লাখ টাকার গুডস বি কে সেল করেছে। ঠিক আছে, তো কিন্তু বি টাকাটা দিতে পারবে না, বি মানে টাকাটা দিতে আনএবল। ঠিক আছে, এই টাকাটা কি আমি ব্যাড ডেট হিসেবে ছাড় পেতে পারি এই ধারায়? হ্যাঁ, এটা আমরা ছাড় পেতে পারি। এই ধরো মিস্টার এ মিস্টার ডি কে তো গুড সোল করেছে, এবার আমরা যখন তখনই ব্যাড ডেট দেখাতে পারি না। এই ব্যাড ডেটের জন্য একটা টাইম লিমিট থাকে, 2 বছর 3 বছর। ঠিক আছে, একটা টাইম লিমিট থাকে, এই টাইমের মধ্যে এই টাকাটা শোধ করতে না পারে তখন আমরা ব্যাড ডেট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। এবার দেখো আর একটা কথা মাথায় রাখতে হবে, টাইম লিমিট পার হয়ে যাওয়ার পরেও মিস্টার বি যদি বলে যে না আমি টাকাটা দেবো, যত তাড়াতাড়ি সময় টাকাটা দিয়ে দেবো, তাহলেও কিন্তু ব্যাড ডেট দেখাতে পারি না। এই 3টে কন্ডিশন থেকে তোমাকে মাথায় রাখতে হবে। লাস্ট পয়েন্ট কি বলছে, ফ্যামিলি প্ল্যানিং এক্সপেন্ডিচার। ঠিক আছে, সে কি এমপ্লয়ীদের মধ্যে যদি ফ্যামিলি প্ল্যানিং বাবদ যদি কোনো রকমের রেভিনিউ খরচ করে, ফ্যামিলি প্ল্যানিং এর জন্য যদি কোনো রকমের রেভিনিউ খরচ করে, তাহলে এই ধারায় ছাড় পাওয়া যাবে। তবে যদি এমপ্লয়ীদের ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কোনো ক্যাপিটাল খরচ করে, আচ্ছা এই ক্যাপিটাল খরচ শুধু কোম্পানির জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে, অন্য কোনো এসএসসির জন্য অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে এটা 5 বছর ধরে এই টাকাটা ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, যত টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, ঠিক আছে, তার উপর 1 ফি। ঠিক আছে, প্রতি বছর ধরো আমি 1 লাখ টাকা ক্যাপিটাল করলাম, তাহলে প্রতি বছর 20,000 টাকা করে আমি ছাড়। তো দেখো এই বললাম, এইগুলো যতটা পারবে মনে রাখবে। ঠিক আছে, এবার আমরা যখন অঙ্ক করবো তখন তো ডিটেলসে বলে দেবো, অতটা অসুবিধা হবে না। এবার কয়েকটা অঙ্ক বলছি যে এরকম অঙ্ক পরীক্ষায় টুকটাক দেয়, সেই রকম অঙ্ক শর্ট কোশ্চেন যেগুলো দিতে পারে। দেখো এতক্ষণ দেখো আমি তোমাদের সামনে সমস্ত সেকশন নিয়ে আলোচনা করলাম। এবার আমি 19টা, খুব সম্ভবত 19টা ট্রানজাকশন তুলেছি। এই ট্রানজাকশন গুলো দেখে তোমাকে বলতে হবে এই ট্রানজাকশন গুলো কি ইনকাম ট্যাক্স এলাও করছে কি এলাও করছে না, অর্থাৎ এই ট্রানজাকশন গুলো কি আমি ছাড় পাবো কি ছাড় পাবো না, এটা বলতে হবে। তো দেখো প্রথম পয়েন্ট বলেছে অ্যামাউন্ট স্পেন্ট অন আ সাকসেসফুল শুট ফিল্ড এগেনস্ট আ পার্সন ফর ইনফ্রিঞ্জিং ট্রেডমার্ক অফ দ্য এসএসসি ₹20,000। ধরো অন্য কোনো পার্সন আমার নিজস্ব ট্রেডমার্ক অন্যায়ভাবে ব্যবহার করেছে, ঠিক আছে, তার জন্য আমি তার বিরুদ্ধে মামলা করেছি। ঠিক আছে, ধরো মিস্টার রাম আমার নিজস্ব ট্রেডমার্ক অন্যায়ভাবে ইউজ করেছে। ঠিক আছে, এবার আমি মিস্টার রামের এগেনস্টে মামলা করেছি। ঠিক আছে, মামলা করার জন্য আমার কত টাকা খরচ হচ্ছে? 20,000। ঠিক আছে, এই টাকাটা যে খরচ করেছি না আমি, এটা আমার কাছে পুরোপুরি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, অর্থাৎ আমি এই যে টাকাটা খরচ করেছি এই টাকাটার ডিডাকশন আমি পাবো। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর বলেছে ₹2000 ওয়াজ স্পেন্ট
ইন কানেকশন উইথ ইনস্টলেশন অফ নিউ ওয়্যারলেস টেলিফোন কানেকশন। বলছে নতুন একটা আমি ওয়্যারলেস টেলিফোন কানেকশন বসিয়েছি, যার জন্য 2000 টাকা খরচ করেছি। ঠিক আছে, এটা আমার বিজনেসের এক্সপেন্স, কারণ বিজনেসের ডেভেলপমেন্টের জন্যই, কেন টেলিফোন বিজনেসে লাগবে এই কারণের জন্য আমি টেলিফোনটা বসিয়েছি। ঠিক আছে, তো এটা বিজনেস ইনকাম ট্যাক্স বলছে এটা অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, অর্থাৎ এই বাবদ আমি ছাড় পাবো। ঠিক আছে, তারপরে এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস অফ রুপিস 15,000 ইনকার ডিউরিং দ্য ইয়ার। এন্টারটেনমেন্ট, এখানে এন্টারটেন বাবদ আমি খরচ করেছি কত, 15,000 টাকা। এন্টারটেনমেন্ট কাজে আমার কোম্পানির ভিতর বা আমার ফার্মের ভিতর যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে, ঠিক আছে, বা ওয়ার্কাররা কাজ করে, তাদের এন্টারটেনমেন্টের জন্য আমি এত টাকা খরচ করেছি, এটা অ্যালাওয়েবল এক্সপেন্স, অর্থাৎ এই বাবদ আমি যত টাকা খরচ করেছি আমি ছাড় পেয়ে যাবো। 4 নম্বর, রুপিস 30,000 ওয়ার স্পেন্ড ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইন কানেকশন উইথ স্ট্যাটিউটরি ইনকাম ট্যাক্স প্রসিডিং। বলছে যে ইনকাম ট্যাক্স প্রসিডিং বাবদ যে আমি খরচ করেছি এটা বিজনেসের জেনারেল এক্সপেন্সের মধ্যে পড়ে, অর্থাৎ এই ছাড়টাও আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো তারপরে ইন্টারেস্ট পেড টু ব্যাংক রুপিস 10,000, আমি ব্যাংকে 10,000 টাকা ইন্টারেস্ট পে করেছি। কেন পে করেছি? ইন কানেকশন উইথ ওভারড্রাফট অবটেন ফর পেইং ডিভিডেন্ড। আমার কোম্পানিতে যে সমস্ত শেয়ার হোল্ডাররা আছে ওদের ডিভিডেন্ড পেমেন্ট করব, এবং ডিভিডেন্ড পেমেন্ট করার জন্য আমার কাছে সাফিসিয়েন্ট ক্যাশ ছিল না, তার জন্য আমি কি করেছি, ব্যাংকের থেকে ওভারড্রাফট ফেসিলিটি নিয়েছি। তো ওভারড্রাফট ফেসিলিটি নিয়েছি, তার জন্য আমার ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে। তো ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমার যদি সাফিসিয়েন্ট ক্যাশ থাকে তাহলে তুমি তোমার কোম্পানির শেয়ার হোল্ডার ডিভিডেন্ড পেমেন্ট করো, আদারওয়াইজ পেমেন্ট করো না। তো এই বাবদ আমি কোনো ছাড় পাবো না। 6 নম্বর, মিস্টার এক্স পারচেসেস গুডস ওয়ার্থ রুপিস 35,000 ফ্রম ওয়াই। মানে বলছে মিস্টার এক্স মিস্টার ওয়াই এর থেকে 35,000 টাকার গুডস কিনেছে এগেনস্ট ওয়ান বিল। ঠিক আছে, একটা বিলেই গুডস কিনেছে, বাট মেক্স পেমেন্ট, যখন পেমেন্ট করছে তখন দুটো বিলের মাধ্যমে পেমেন্ট করছে। কি বলছে, 16,000 টাকা আর 19,000 টাকা, 16,000 19,000 ডিফারেন্ট টাইমস এট দ্য সেম ডেট। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম একই দিনে, ঠিক আছে, এসএসসি যদি একই দিনে কোনো পার্সন, এখানে পার্সন বলতে ওয়াই কে একদিনে ক্যাশে যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করে তাহলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউড হয়। এটা কোন সেকশন বলছে, এটা বলছে 40A সাবসেকশন 3, এই সেকশন বলছে। ঠিক আছে, একদিনে আমি কোনো পার্সনকে 10,000 টাকার বেশি পেমেন্ট করতে পারবো না। 10,000 টাকার বেশি যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউড হয়ে যাবে। তাহলে 6 হয়ে গেল। 7 নম্বর কি বলছে, মিস্টার এক্স পারচেসেস আ বিল্ডিং ফর রুপিস 6 লাখ। 6 লাখ টাকা দিয়ে মিস্টার এক্স একটা বিল্ডিং কিনেছে এবং পেমেন্ট করছে 4 লাখ টাকা চেক আর বাকি 2 লাখ টাকা ক্যাশ। দেখো সবচেয়ে বড় কথা 40A3, এই যে এই একই সেকশন 40A3, এই সেকশনে কি বলেছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাবদ যদি কোনো খরচ করা হয়, ঠিক আছে, তাহলে পুরোপুরি ডিসঅ্যালাউ। ঠিক আছে, এই ক্ষেত্রে ক্যাশের 10,000 কোনো কাজই লাগলো না, কেননা আমাকে দেখতে হবে কি খরচ। ওই ক্যাশের 10,000 কখন কাজে লাগতো, যদি রেভিনিউ এক্সপেন্ডিচার করে, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, তাহলে কোনো রকমের ডিডাকশন পাবে না। তারপরে 8 বলছে রাম পারচেস গুডস ইন ক্যাশ ফ্রম হিজ এল্ডার ব্রাদার ফর রুপিস 60,000। রাম গুডস কিনেছে ক্যাশে তার বড় ভাইয়ের থেকে 60,000 টাকা দিয়ে। ঠিক আছে, যার মার্কেট ভ্যালু ছিল 55,000 টাকা। তাহলে রাম তার বড় ভাইয়ের থেকে গুডস কিনে, তাহলে রাম খরচ দেখিয়েছে কত, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে পাচ্ছে থেকে 60,000 টাকা, কিন্তু যার মার্কেট ভ্যালু ছিল 55,000 টাকা। ও 55,000 টাকার জায়গায় 60,000 টাকা দেখিয়েছে, মানে 5,000 টাকা বেশি খরচ দেখিয়েছে। তো 5,000 টাকা বেশি খরচ দেখানোর ফলে তাহলে কি হয়েছে, দেখো 5,000 টাকা বেশি খরচ দেখিয়েছে মানে প্রফিট কম, প্রফিট কম মানে ট্যাক্স কম দিতে হবে। তো ইনকাম ট্যাক্স অফিস এটা মানবে না, বলছে তুমি 5,000 টাকা কম খরচ দেখিয়ে তোমার এখানে দেখানো উচিত ছিল 55,000 টাকা, তার জায়গায় তুমি 60,000 টাকা দেখিয়ে দিয়েছো। ঠিক আছে, তো তার মানে 5,000 টাকা আমরা ডিসঅ্যালাউ করে দেবো। ঠিক আছে, আমরা অ্যালাউ করবো 55,000, অর্থাৎ যত টাকা মার্কেট ভ্যালু ঠিক তত টাকাই ছাড় পাবে। এখানে 55,000 টাকা ছাড় পাবে, ও 60,000 টাকা রেখে 5,000 টাকা বেশি রেখে এই 5,000 টাকাটা ছাড় পাবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা কোন সেকশন বলছে, এটা বলছে 40A2। ঠিক আছে, 40A সাবসেকশন 2, এক্সেস পেমেন্ট টু রিলেটিভ। ঠিক আছে, 8 নম্বরটা হয়ে গেল। বলছে অনিল সাহা মেক্স আ পেমেন্ট অফ রুপিস 50,000 এস ডোনেশন ইন ক্যাশ টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। তো দেখো অনিল সাহা 50,000 টাকা ডোনেশন করেছে কোথায়, ক্যাশে ডোনেশন করেছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে। দেখো প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, এখানে যদি কোনো ডোনেশন করে সেটা 80G তে ছাড় পাওয়া যায়। ঠিক আছে, 80G তে ছাড় পাওয়া যায়। তো একই জিনিস দু জায়গায় ছাড় পেতে হয় না, 80 তে ছাড় পাবে, কিন্তু এখানে কোনো ছাড় পাওয়া যাবে না। ঠিক আছে,
10 নম্বর কি বলছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার ইনক্লুডস 30,000 বিং কস্ট অফ পার্মানেন্ট সাইনবোর্ড ফিক্সড অন অফিস প্রিমিসেস। বলছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার যত টাকা ছিল তার মধ্যে 30,000 টাকা কি শো করছে, বলছে অফিসের মধ্যে একটা পার্মানেন্ট সাইনবোর্ড লাগিয়েছে। তো পার্মানেন্ট সাইনবোর্ড কি একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, তাহলে এই জন্য কোনো ছাড় পাবে না যেহেতু ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা বলেইছি পিজিইপি তে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডিডাকশন পাওয়া যায় না। 11 নম্বর বলেছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার ইনক্লুডস ₹3,400 বিং কস্ট অফ দুটো ডায়েরি, ঠিক আছে, তো কস্ট ইচ বিং 1,700, মানে একটা ডায়েরির দাম 1700 হলে দুটোর দাম 3400 টাকা। প্রেজেন্টেড টু কাস্টমারকে দুটো ডায়েরি গিফট করেছে, ঠিক আছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে। তো এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, মানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য করেছে, ঠিক আছে, এটা বিজনেসের ডেভেলপমেন্টের জন্যই এটা করেছে। 12 নম্বর কি বলছে, কম্পেনসেশন অফ ₹7,000 পেড টু অ্যান এমপ্লয়ি হোয়াইল টার্মিনেটিং হিজ সার্ভিস ইন দ্য বিজনেস ইন্টারেস্ট। বলছে এমপ্লয়িকে টার্মিনেট মানে ছাঁটাই করার জন্য যে কম্পেনসেশন বাবদ 7,000 টাকা দেওয়া হয়েছে সেটা বিজনেসের জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে, তা এই খরচটা হচ্ছে অ্যালাউয়েবল এক্সপেন্স, এই বাবদ ছাড় পাওয়া যাবে। 13 নম্বর কি বলেছে, বলছে পেনাল্টি পেড ফর ইভার্টিং সেলস ট্যাক্স ₹10,000। বলছে সেলস ট্যাক্সটাকে অ্যাভয়েড করার জন্য এসএসসি একটা পেনাল্টি দিয়েছে 10,000 টাকা, তো এই বাবদ কোন রকমের ছাড় পাওয়া যাবে না। কেননা ট্যাক্স অ্যাভয়েড করা আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে, তো তাই জন্য এটা ছাড় পাওয়া যাবে না। দেখো নেক্সট বলেছে 19,000 ইজ পেড টু সাইন্টিফিক রিসার্চ অ্যাসোসিয়েশন ফর দ্য পারপাস অফ ক্যারিং অন scientific research not related to the business of the SSC। বলছে এসএসসি সাইন্টিফিক রিসার্চ করার জন্য, ঠিক আছে, সাইন্টিফিক রিসার্চ অ্যাসোসিয়েশনকে 19,000 পেমেন্ট করেছে, ঠিক আছে, যদিও এটা তার বিজনেসের জন্য করেনি, ঠিক আছে, বিজনেস করেন, তাও ইনকাম ট্যাক্স অ্যাক্ট আন্ডার সেকশন 35 কি বলছে, এর উপর 150% ডিডাকশন পাবে। আন্ডার সেকশন 35 আমরা এখনো আলোচনা করিনি, আমরা পরবর্তী ক্লাসে আন্ডার সেকশন 35 নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা 15 নম্বরটা কি বলছে, মেশিন ওয়ার্থ ₹45,000 ওয়াজ পারচেজ ফর সাইন্টিফিক রিসার্চ, ঠিক আছে, একটা মেশিন পারচেজ করেছি কেন, সাইন্টিফিক রিসার্চের জন্য, রিলেটিং টু দ্য বিজনেস পারপাসে আমি একটা মেশিন কিনেছি সাইন্টিফিক রিসার্চ করার জন্য। বলছে এসএসসি তার বিজনেসের কাজের জন্য, ঠিক আছে, সাইন্টিফিক রিসার্চে, ঠিক আছে, 45,000 দিয়ে প্ল্যান্ট এন্ড মেশিনারি পারচেজ করেছে, ঠিক আছে, এটার উপর 100% ডিডাকশন পাবে। মানে কি বললো, এসএসসি তার বিজনেসের জন্য, ঠিক আছে, বিজনেসের জন্য একটা মেশিন কিনেছে 45,000 টাকা দিয়ে, যেটা কিনা সাইন্টিফিক রিসার্চ পারপাসে ইউজ হবে, ঠিক আছে, তো এখানে যত টাকা খরচ করেছে, ঠিক আছে, পুরো টাকাটাই ও ডিডাকশন পেয়ে যাবে। 16, a cash payment of ₹30,000 made to a creditor who refused to accept a check। তো আমার কোম্পানি যে ক্রেডিটার বা সাপ্লায়ার আছে তাকে আমি 30,000 টাকা পেমেন্ট করেছি, ক্যাশ পেমেন্ট করেছি, কারণ ও চেক রিফিউজ করেছে। তাহলে আমরা কি জানতাম, একদিনে কোনো পার্সনকে আমি 10,000 টাকার বেশি যদি পেমেন্ট করি তাহলে পুরো টাকাটাই ডিসঅ্যালাউড হবে, ঠিক আছে। তারপর বলছে 17 বলছে পেনাল্টি অফ ₹5,000 পেড টু কাস্টম অথরিটি ফর ভায়োলেশন অফ কাস্টম ল। বলছে কাস্টম অ্যাক্ট ভাঙার জন্য বা কাস্টম অ্যাক্টের রুলটা ভেঙে দেওয়ার জন্য এসএসসি কাস্টম অথরিটিকে 5,000 টাকা পেনাল্টি দিই, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই এই বাবদ কোনো ডিডাকশন পাবে না। নেক্সট ব্রোকারেজ অফ ₹10,000 পেড ফর রেজিং লোন ফর দ্য পারপাস অফ বিজনেস, ঠিক আছে, বিজনেস পারপাসে একটা লোন নেওয়া হবে, লোন নেওয়ার জন্য যার মারফত লোন নিয়েছি তাকে ব্রোকারেজ দিতে 10,000, এটাও অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এই বাবদ ছাড় পাবো। আর বলেছে ₹15,000 পেড টু ইনকাম ট্যাক্স অ্যাডভাইসার, ইনকাম ট্যাক্স অ্যাডভাইসারকে আমি 15,000 টাকা পেমেন্ট করেছি, যাতে ভালো সাজেশন দিই, তার থেকে সাজেশন নেওয়ার জন্য আমি তাকে পেমেন্ট করি, এটাও অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার।